নমস্কার, সৌভাগ্যের দিশারিতে স্বাগত। আপনাদের মনে থাকবে যে এই যে ২৬-এর প্রথম দিকে একটা টালমাটাল থাকবে বা যুদ্ধ হবে, এই পরিস্থিতির কথা শ্রীদেব বলেছিল ২৫ সালে। ২৬-এর প্রথম দিকে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস পর্যন্ত মনে হয় আমার প্রেডিকশন, আমার যদ্দূর মনে আছে। হতে পারে আপনারা আমার থেকে অনেক ভালো অবজার্ভ করেন, অনেক ভালো নলেজ রাখেন, এবং যেহেতু আপনারা এই প্রোগ্রামে দেখছেন এবং শ্রীদেবের প্রতি একটা আপনাদের আলাদা কি বলবো, স্নেহ, ভালোবাসা, দুর্বলতা, প্রজ্ঞা নিয়ে আপনাদের একটা কনফিডেন্স আছে, তো সেই জন্য আপনারা কথাগুলো মনে রাখেন। আমি দেখেছি অনেকে বলে দেন যে এই তারিখে এই দিনে উনি এইটা বলেছিল। আপনাদের এরকম মনে থাকবে যে বহু প্রেডিকশানের ক্ষেত্রেই শ্রীদেবের সাফল্যের হার প্রায় 95%। বহু প্রেডিকশান পুরোপুরি প্রায় মিলে গেছে, সেক্ষেত্রে 100%। তো এরকম একটা ব্যাপার আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা পুরনো কথা যদি আরেকবার তুলি, তাহলে দেখতে হবে সেই আমাদের রাজ্যের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক বাজার, এসব আছেই। সঙ্গে আপনাদের মনে থাকবে পাহাড়ের গণ্ডগোলের সময় বিমল গুরুং আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনফ্লিক্ট, এরপরে তো বিমল গুরুং তৃণমূলপন্থী হয়ে গেল। পাহাড়ে প্রায় 101 দিনের মনে হয় বন্ধ, 101 দিন প্রায় বন্ধ। সেই সময় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত শ্রীদেব দিয়েছিলেন। আমি সেই সেটা নানা করে মনে হয় 19-এরও আগে, 18 সাল ঠাল হবে, 17-18 সালের কথা বলছি, আজ থেকে প্রায় 5 আর 2 7 বছর আগে সেই প্রেডিকশন বলুন। আপনি যখন আরিয়ান খানকে নিয়ে চারিদিকে টালমাটাল, ওই নার্কোটিক্স ডিপার্টমেন্টের ক্রুজে অভিযান, এবং তারপরে আরিয়ান খান, শাহরুখ খানের পুত্র ধরা পড়ল, সেটাও শ্রীদেব বলেছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, যদিও এই ক্ষেত্রে শাহরুখ খানের একটা মানে বিরাট ইনভলভমেন্ট রয়েছে বা তার প্রভাব, ইনফ্লুয়েন্স কাজে লেগেছে, বাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আপনি চমকে দেওয়ার মতো প্রেডিকশান হচ্ছে, আমরা বলে ওই যে আমি কয়েকদিন আগে প্রোগ্রামটা করলাম, যে সেটা হচ্ছে বিমান দুর্ঘটনা নিয়ে চমকে দেওয়ার মতো প্রেডিকশান শ্রীদেব করেছিলেন, সেটা হয়েছে। চমকে দেওয়ার মতো প্রেডিকশান ভারতের বিশ্বকাপ হারা, মানে 50 যে ওভার্সের যে বিশ্বকাপ সেটা হারা, এবং T20 জেতা, এই দুটোর ক্ষেত্রেই শ্রীদেবের প্রেডিকশান আমার আজও মনে আছে। আমরা পরে এইগুলোকে আবার রিপিট চালিয়েও ছিলাম, যেহেতু অনেক মানুষের স্মৃতি বিস্মৃতি হতে পারে, ভুলে যেতে পারেন, সেই কারণের জন্য। তো এরকম একাধিক, আমার হয়তো এখন এই মুহূর্তে সব মনে আসছে না ইন্ট্রোতে, এরকম বিভিন্ন সময় ন্যাশনাল সিনারিওতে প্রেডিকশান আমার। পরে আমি এটাও জানতে চেয়েছিলাম যে কী করে এই প্রেডিকশানগুলো মেলে, তারও ব্যাখ্যা কয়েকদিন আগেই একটা অনুষ্ঠানে খুব মজা করে আমরা করেছিলাম সেই প্রোগ্রামটা। সেখানে শ্রীদেব বলেছেন যে এইভাবে হচ্ছে প্রেডিকশানগুলো মেলে। তো আমরা একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাব, তখন যদি তার ন্যাশনাল সিনারিওতে অন্ততপক্ষে 2-4 বছর আগে প্রেডিকশান করার যদি ক্ষমতা না থাকে, তাহলে শুধুমাত্র আপনার ছক বিচারের অ্যাস্ট্রোলজার এরকম আপনি অনেক পাবেন। আপনার পাড়ায়, আপনার গলিতে, আপনার বাড়ির পাশে, আপনাদের বাজারে ছোট চেম্বার করে বসে আছেন। আমি তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে বলছি, সবাই এগুলো করতে পারেন। কিন্তু ন্যাশনাল সিনারিওতে কি হতে পারে আগামী 2 বছর পর, 3 বছর পর কি হতে, কারণ এই ধরনের প্রেডিকশানের উপর কিন্তু আপনার মার্কেট ডিপেন্ড করছে, আপনার সাইকোলজি ডিপেন্ড করছে, আপনার ডিপোজিট ডিপেন্ড করছে, আপনার ইনভেস্টমেন্ট ডিপেন্ড করছে। আপনি যদি কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করতে চান, আপনার ছেলেমেয়ের পড়াশুনোর ভবিষ্যৎ ডিপেন্ড করছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার ছেলে বা মেয়ে হয়তো 7-এ পড়ে বা 6-এ পড়ে, তার জন্য জানা দরকার না যে 5 বছর পর বাজারে কি ট্রেন্ডিং আসতে পারে, এআই জেনারেট হতে পারে কিনা, এআই এর ইনভলভ হতে পারে কিনা, আর অন্য কি কি মডার্ন টেকনোলজি আসবে, এগুলো খুব দরকার। তো কাজেই এমন একজন অ্যাস্ট্রোলজারকে আপনাদের চুজ করতে হবে যার গ্লোবাল বেসিসে বা আমাদের দেশের বেসিসে অন্তত পক্ষে তার কিছু প্রেডিকশন আপনারা দেখবেন মিলে গেছে। এরকম আমি তাই বলে প্রমোট করতে চাইছি না শ্রীদেবকে, শ্রীদেবের মিলেছে, আপনাদের পছন্দ অপছন্দ তার পরে বিষয়, কিন্তু ফ্যাক্ট বলছে, হিস্ট্রি বলছে, ফ্যাক্ট চেকিং যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে শ্রীদেবের এই ধরনের গ্লোবাল প্রেডিকশন মিলে গেছে। আমি শ্রীদেবকে স্বাগত জানাবো, খুব বেশি বলবো না। শ্রীদেব, স্বাগত তোমাকে। আজকে আরেকবার জিজ্ঞেস করি, এবং সিরিয়াস নোটে জিজ্ঞেস করি। গতবার আমরা সেই তিল ঠিল প্রসঙ্গে নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আজকে সিরিয়াস নোটে জিজ্ঞেস করছি যে এই প্রেডিকশনের ক্ষেত্রে, মানে তুমি যেগুলো করো, এই যে প্রেডিকশনগুলো করে মিলিয়ে দিচ্ছ, এটা কি নিজের প্রজ্ঞা জাহির করবার জন্য, নাকি মানুষকে আগামী পৃথিবী সম্পর্কে সজাগ করবার জন্য?
একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বলি, কারোর প্রোগ্রাম করতে ভালো লাগে বা অনুষ্ঠান করতে ভালো লাগে বা জ্যোতিষী করতে ভালো লাগে, কেউ বেশি নাক্ষত্রিক কেন্দ্রিক হয়ে থাকে, কেউ কখনো গ্রহ কেন্দ্রিক হয়ে থাকে, কেউ অন্তর্দশার উপর বেশি ভিত্তি করে জ্যোতিষী করে থাকেন। আমার মনে হয় যে এইটা টোটালটা নিয়েই তো জ্যোতিষী, যখন এটা নিয়ে আমি করব, মানে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে করব, তখন যতটা ভালো রেজাল্ট আমরা বেরোই সেখান থেকে, ঠিক ততটাই কোনো দেশ বা মানে কী বলবো, ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি প্রেডিক্ট করি তাহলে সেই জায়গাটাতে আসবে। দেবাশিসদের সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভোটের টাইম, কিন্তু ভোটের 2019-এর সময় ভোটেরও আমি একটা করেছিলাম। হ্যাঁ, তো সেটাও সেটা তো তুমি অক্ষরে মিলিয়ে সেটা তো অফ স্ক্রিন মনে হয় বলেছিলাম। হ্যাঁ, স্ক্রিনে বলেন, আমি সেই জন্য এটা বললাম না। একদমই, এটা 2019-এর এই রেজাল্ট, মানে যেটা হয়েছিল রেজাল্ট 19টা আসন, 18টা আসন বিজেপি পেয়েছিল, একদম হুবহু 19টা পেয়েছিল হুবহু। শ্রীদেব কিন্তু বলে দিচ্ছিল অফ ক্যামেরা, আপনারা জানেন না, এটা আমাদের কাছে বলেছিল। আমরা কিছু প্রেডিকশন আমরা জানি, সেগুলো টিভিতে বলা হয়নি, যেহেতু আমরা খুব একটা বেশি পলিটিক্যাল এইভাবে প্রি প্রেডিকশন করাটা পছন্দ করি না, কারণ মনে হয় যে কোথাও একটা জনমানুষের মতের উপরে আমাদের মত চাপিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে বড় ভয় হচ্ছে যে কি বলবে অন্যজন আমাকে ছোট করছে বা দাদা বায়াস হয়ে গেছে। অফ ক্যামেরা অনেক এরকম প্রেডিকশন আছে, মানে যেগুলো এখন বললে আরো অনেক বড় হবে। অফ ক্যামেরাতে প্রেডিকশন গুলো আমাদের অফিসিয়াল ডোমেনে আমি আছি, আরেকজন আছেন মিস্টার দাস, তিনিও আছেন, বা আমাদের এই 3-4 জনের মধ্যে প্রচুর আলোচনা হয়, এগুলো তো মানে অবাক করে দেওয়ার মতো আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও আমার মনে হয় যে জিনিসগুলো না অটোমেটিক্যালি রেজাল্ট আপনার সামনে চলে আসবে, যে এই টাইমে এটা আসবে। যেমন কপিল শর্মার একটা টাইম ছিল, তখন কপিল শর্মা হট কেক আমাদের কাছে, এবং 10-এর কাছে, দেশের কাছে ওয়ার্ল্ড ওয়াইড 1 নাম্বার। তো সেই জায়গায় ভালো যে কপিল শর্মাকে নিয়ে করা যেতে পারে। যাই হোক, কপিল শর্মাকে নিয়ে করার পরে দেখা গেল যে কপিল শর্মার সামনের টাইমটা খুব খারাপ আসছে, এবং মোটামুটি 6-7 মাস খুব ডিস্টার্ব। দেখুন ভালো করে, উনি প্রায় ডিপ্রেশনে চলে গেছিলেন। তারপরে হ্যাঁ, সেখান থেকে আবার প্রপার ট্র্যাকে আছে। এটাও তুমি বলেছিলে যে কিছুদিন পর এটা কেটে যাবে। তো আমাদের লাইফে প্রত্যেকের জীবনে এরকম আপস অ্যান্ড ডাউন তো অবশ্যই থাকে। তো মেন ব্যাপার হচ্ছে গ্রহগুলো কি কথা বলছে সেটা আগে বুঝতে হবে। আমার জন্মছকে বৃহস্পতি চন্দ্র একত্রে আছে, এর মানে সব থেকে ভালো জিনিসটা আমি পাবো না, এটা কখনো যেমন হতে পারে না, অবশ্যই পাবো। এবং বৃহস্পতি চন্দ্র থাকলে পরে 10 জন আমাকে চিনবে না, এটা যেমন হতে পারে না, আমাকে চিনবে, আমার একটা খ্যাতি থাকবে। এবং বৃহস্পতি চন্দ্র যদি সমসপ্তমে থাকে, ঠিক তেমনি আমি ভালো রেজাল্ট পাবো, এটা ভবিতব্য। এটা আজ হোক, কাল হোক, পরশু হোক, আমি আমার জায়গায় শ্রেষ্ঠ হবো, এটাই ইন্ডিকেট করে বৃহস্পতি আর চন্দ্র। একদম গজকেশ্বরী যোগ। এবারে শনি রাহু একসাথে রয়েছে, মাঝখানে চন্দ্র বসে রয়েছে। জাতক বা জাতিকার মধ্যে মাথা গরমের প্রবণতা যতটা বেশি, নেগেটিভ বলার কথা ততটাই বেশি। মাঝে মধ্যে বাবা মায়েরা শুনেই থাকবেন যে বেঁচে থেকে কোনো লাভ নেই, মানে নেগেটিভ, ডিপ্রেশন। হ্যাঁ, বেঁচে থেকে কী হবে, আমার সব শেষ, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এই যে যতটা নেগেটিভ ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা শুনতে পাই। তো আমার মনে হয় যে এইগুলো না বেরিয়ে যাওয়া উচিত। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা থাকে যে মঙ্গল শনি থাকলেই খুব খারাপ। মঙ্গল শনি থাকলে পরে কিছু কিছু ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে স্পেশালি বাবা, কাকা, জ্যাঠা, এদের সাথে না, মানে এদের তরফে যারা আছে, পিসি, এদের সাথে আগামী দিন রিলেশনটা কোথাও না কোথাও নষ্ট হয়। এবং এদের সাথে যখন নষ্ট হবে, তার রিজন একটাই হবে, সেটা হচ্ছে সম্পত্তিগত কারণে। বাকি তো অন্য কারণে কারোর সাথে স্পেশালি রিলেশনটা নষ্ট হয় না, বাড়ির লোকের সাথে। তো তখন এই সম্পত্তি নিয়ে একটা বড় টালমাটাল অবস্থায় আসে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আইনি জটিলতা আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। এবং শুধু মঙ্গল শনি থাকলে পরে। এবং শুধু তাই নয়, যে কোনো না কোনো কারণে উল্টো দিকের পার্সনরা এত বেশি রেগে যান যে তারা তখন আমাদের সমাজে 2টো ভাগ আছে, কিন্তু আমরা এখন জানি যে যখনই পেপার খুলি বা যখনই কিছু দেখি, তখনই দেখি তান্ত্রিক জ্যোতিষ। তন্ত্রটা একদমই আলাদা পার্ট, জ্যোতিষটা একদমই আলাদা পার্ট। মানে জ্যোতিষটা হচ্ছে, তন্ত্র হচ্ছে দেহতত্ত্বের উপরে কাজ করে। একদম, এটাকে খুব ভালোভাবে বুঝে নিন। তন্ত্র মানে দ্যাট ইজ রিলেটেড উইথ তনু। তনু মিন্স শরীর, তনু মানে শরীর। আর জ্যোতিষ হলো হচ্ছে জ্যোতি এবং তার সঙ্গে বিজ্ঞান। জ্যোতির মানে হচ্ছে দ্যাট ইজ দ্য গ্রহ, নক্ষত্র, এভরিথিং। একদম। তো সেই জায়গাগুলো থেকে যখন আপনি খেয়াল করবেন, তখন দেখবেন যে তাদের কাছে কিছু মানুষ পৌঁছে যাচ্ছেন, এবং উল্টো দিকের মানুষটাকে কী করে হ্যারাসমেন্ট করা যায়, কী করে ডিস্টার্বে রাখা যায়, বাড়ির মধ্যে একটা অনিশ্চয়তা, একটা ডিস্টারবেন্স যেন তারা থাকতে না পারে,
বিভিন্ন রকমের যত কুখ্যাতি আখ্যাতি ব্যাখ্যা দেওয়া যায় সেগুলো তো অবশ্যই তারা করে থাকেন। তো সেইগুলো থেকেও যদি আমার কোনো কারণে বেরোতে হয়, আমার যদি মনে হয়, তো আমার মনে হয় আমি সবথেকে আগে যেটা বলি সেটা হচ্ছে নাম। সেকেন্ড হচ্ছে নাম করার পরেও যদি মনে হয় যদি না মন শান্ত, জেনারেলি নাম যদি মন থেকে করেন অবশ্যই যে কোনো ভগবানের নাম করুন সারাদিন ধরে, দেখবেন মন তো শান্ত হবেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি কারোর বাড়িতে এরকম কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস থাকে না, বা যদি মনে হয় যে কারোর দ্বারা ক্ষতি হচ্ছে, আমি স্পেশালি অনেক ক্ষেত্রে হয়ে থাকে এবং অনেকেই করার চেষ্টা করে থাকে না, এটা তো আজকের ডেটে যে আমি বলবো যে অসত্য ব্যাপার বা এরকম কিছু হয় না, এরকমটা নয়। বহু মানুষ আছেন, বহু মানুষ আছে, এবং যারা আসাম সম্পর্কে একটুখানি ধ্যান ধারণা রাখেন, বাইরের লোকেরা জেনারেলি বেঙ্গলকে না দুটো কারণে জানেন, একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপারে, আর দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকে খ্যাত। তুমি যদি বাইরের স্টেটে যাও, কখনো দিল্লিতে যাও, বলবে আরে বাঙালিদের সাথে কথা বললে পরে ওরা ব্ল্যাক ম্যাজিক করে। দেহরাদূনে যাবে তুমি এই কথাটা খুব বেশি শুনবে, ওরা বাঙালিদের সাথে একটু কমই ইন্টারাক্ট করে। তো এই জায়গাগুলো না যখন চলে আসে তখন হ্যাঁ খানিকটা দুঃখকর, খানিকটা মনে হয় যে না সত্যি ক্ষমতাটা থাকলে পরে ভালোই হতো। তো এই যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রধান, তো সেই সব জায়গাগুলো থেকে অনেক সময় আমরা ভাবি যে বেরোবো কী করে, বহু জায়গায় যাই, তারপরে আলটিমেটলি গিয়ে বলি যে প্রতারণার শিকার হয়েছে। হয়তো প্রতারণা কেউ আপনার সাথে করেনি, হয়তো তারাও তাদের লেভেল থেকে চেষ্টা করেছে, কিন্তু কোথাও না কোথাও সেই জট থেকে আপনি বেরোতে পারছেন না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের বাড়িতে কী বলবো স্থাপন করা উচিত, যে জিনিসগুলো থাকলে না আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে, চৌহদ্দি মানে চার সীমানার মধ্যে কখনোই কারোর ঢোকার রাস্তাই থাকবে না। আপনার নেগেটিভ এনার্জি বলুন, যাই বলুন না কেন, তো আমরা ভাবি যে এইটা কি সত্যি, তো নেগেটিভ এনার্জিটা যেমন সত্যি, সেই জিনিসটাকে যখন স্থাপন করবেন দেখবেন বাড়ির নেগেটিভ এনার্জিগুলো অটোমেটিক্যালি কাটতে আরম্ভ করেছে। তো বাস্তুর ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেমন বাস্তু পুজো করি, তারপরে বাড়িতে প্রবেশ করি বা গৃহপ্রবেশ করার সময় ফার্স্টে গৃহের পুজো টুজো কমপ্লিট করে ঢুকি, তখন ঠিক সেই সময় এই জিনিসটাকে রাখা আমার মনে হয় খুব দরকার। মানে এটা 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 কি, এটা হচ্ছে দ্বাদশ মহাবিদ্যা বলে আমাদের একটা পার্ট আছে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দুর্গার আরেকটা রূপ, যে মানে কি বলবো চারপাশটাকে এমন পরিস্থিতি অবস্থান রেখে দেবেন যেখানে আপনার টোটাল বাড়ি কি বলবো রক্ষা করার দায়িত্ব তার উপর থাকে অ্যাকচুয়ালি। তো সেই জায়গাটাকে যদি মনে হয় যে না রাখা উচিত, সেটাকে বাড়িতে স্থাপন করতে পারেন। আমি কিন্তু কোনো কারণেই বলিনি আপনি আমার কাছে এসে করেন, আপনারা যেখান থেকে খুশি করেন কিন্তু করান। একটি এরকম টাইপের আমি দেখাবো আগামী দিনে, জিনিসগুলো অবশ্যই দেখালে আপনাদের আইডিয়াও হয়ে যাবে। সেই জিনিসগুলোকে বাড়িতে যখনই আপনি স্থাপন করবেন দেখবেন যে কোথাও না কোথাও বাড়ির পরিবেশ বা ইনকামের জায়গা বা বাড়ির যদি যা নেগেটিভ এনার্জি, অনেক সময় দেখা যায় যে যে জায়গাটাতে আমরা বাড়ি করেছি তারপর থেকে বাড়ি দিয়ে ঢোকার পর থেকে কোথাও না কোথাও রোগ ভোগ বা কোথাও না কোথাও ইনকামের জায়গা ডাউন, বাড়ির যে বয়স্ক লোক বা বাড়ির যে মহিলা শরীর খারাপের প্রবণতা, হসপিটালে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। দ্বাদশ মহাবিদ্যার যে জিনিসটা রয়েছে সেটাকে যখনই আপনি বাড়িতে চৌকি, যেটা সেই চৌকিটাকে যখনই আপনি বাড়িতে রাখার চেষ্টা করবেন বা রাখবেন, তখন দেখবেন এই জিনিসগুলো কোথাও না কোথাও, মানে আমি তো সবাইকে বলি যে আমি আজকে রাখলাম কালকে সকালবেলায় আমার কী হলো, এটা কখনোই হয় না। প্রবলেম আপনি অনেক দিন ধরে পেয়েছেন, আপনি এক মাস করে ফলো করবেন, 4 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার বাড়িতে চেঞ্জ কী হয়েছে, চোখের সামনে আপনি দেখতে পাবেন। তো অনেক সময় আমরা বিশ্বাস করি, অনেক সময় বিশ্বাস করি না, ভাবি আমাদের কপালই আছে তার জন্য, কিন্তু আলটিমেটলি কিছু কিছু জিনিস যেগুলো কী বলবো, যেগুলো কোনো বিশ্লেষণ হয় না কিন্তু অনেক কিছু পাওয়া যেতে পারে লাইফ থেকে। তো মানে আমরা প্রাপ্তিটা বুঝতে পারবো, প্রাপ্তিটা অবশ্যই পাওয়াটা বুঝতে পারবো বা চেঞ্জটা বুঝতে পারবো। একদম চেঞ্জ না বুঝতে পারলে মানুষ কেন করবে? একদমই তাই, এবং গ্যারান্টি সহকারে 100% বুঝতে পারবে। আর এটা কি শুধু তোমার কাছে তাহলে এবার প্রশ্ন, এটা কি শুধুমাত্র গৃহপ্রবেশের সময়, মানে ধরো বহু লোক তো গৃহপ্রবেশ অলরেডি করে ফেলেছে, গৃহপ্রবেশের পর যে জিনিস, এর জন্য কি নির্দিষ্ট পুজো করে তারপর একদম মানে তার একটা নিয়ম আছে, একটু নিয়ম আছে, নিয়মটুকু মেনে শুধু মানে শুধুমাত্র কিনে নিয়ে রেখে দিলাম সেটা না 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 এইরকম একটা আনুষ্ঠানিক আচার দরকার, সবকিছুর একটা প্রাণ প্রতিষ্ঠা হয়। একটা প্রাণ প্রতিষ্ঠা। আমরা যখন স্টোনের ক্ষেত্রে ভাবি না যে স্টোন পড়লাম পরে কোনো কাজ হয়নি বলে আমরা জ্যোতিষীকে ভাবি, আলটিমেটলি না জ্যোতিষীর কোনো দোষী নেই। জ্যোতিষী হয়তো স্টোনটা আপনাকে দিয়েছেন, উনি হয়তো ভেবেছেন যে আপনি বাড়িতে গিয়ে শোধন করবেনই, কিন্তু জ্যোতিষীর কাজ হচ্ছে প্রপার ওয়েতে শোধন করা, যেটাকে ষোড়শ প্রচারে শোধন বলে। ষোড়শ প্রচারে মানে তারাই বুঝতে পারবেন যারা এই লাইন বা এই যার সাথে এই মানে যুক্ত আছেন। তো আমার মনে হয় ষোড়শ প্রচারের শোধনটা কি, ষোড়শ প্রচারের শোধনটা হচ্ছে মা দুর্গা যখন আমাদের মন্দিরে আসে বা পাড়ার প্যান্ডেলে আসে, দেখবে ছেলে মেয়েরা গিয়ে মালা পরাচ্ছে, দুল পরাচ্ছে, হার পরাচ্ছে, সমস্ত কিছু করাচ্ছে, তখন মায়ের গায়ে পা লাগলেও কিন্তু দোষ ধরে না, কারণ তখন মাটির মূর্তি।
যখন পুরোহিত মশাই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা করছেন, তার মধ্যে দেবীর আগমন ঘটছে, তখন কিন্তু পুরোহিত মশাই কাউকে সামনে যেতে দেয় না। তো আমি যে রত্নটা ধারণ করব, সেই রত্নটারও কাজ হচ্ছে আপনার লাইফে দেবতার মতো আসা এবং আপনার লাইফটাকে চেঞ্জ করা। তো তার জন্য দরকার হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, মানে শোধন। তো এই শোধনটা এরকম নয় যে আমি মন্দিরে নিয়ে গেলাম, ঠাকুরমশাইকে 51 টাকা দিলাম, ঠাকুরমশাই ওং নমো ঢং নমো করে দিলেন, তারপরে গায়ত্রী মন্ত্র পাঠ করে আপনাকে হাতে দিয়ে দিলেন। এর নির্দিষ্ট পদ্ধতি আছে। অবশ্যই এই পদ্ধতিটা যদি যারা যারা মেনে করেছেন, তাদের মুখ দিয়ে জীবনে কখনো বেরোবে না যে স্টোনে কাজ হয় না। তার মানে এটা ষোড়শোপচারে নির্দিষ্টভাবে একদম একদম করা উচিত। এই নিয়মটা যদি আপনারা জানেন বা যদি কেউ জানে, তাহলে সেভাবে করা উচিত। আর না হলে শ্রীদেবের মাধ্যমে যারা করবেন, সেটা তো শ্রীদেব করেই দেবে আপনাকে, অসুবিধে নেই। তো কাজেই এটা দরকার। দ্বিতীয়ত আসি হলো যে অমাবস্যার ক্ষেত্রে, অমাবস্যার ক্ষেত্রে এবং আজকে হনুমান জয়ন্তীও বটে, যাই হোক অমাবস্যা 16 তারিখে আছে খুব সম্ভবত এই মাসের। তো এই অমাবস্যার ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ যে পরিস্থিতি তুমি বলছো, বা একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, বাড়িতে সবসময় কিছু না কিছু সমস্যা লেগে আছে। এটা প্রচুর মানুষকে আমি দেখেছি, একটা ছাড়ছে আরেকটা ধরছে, একটা ছাড়ছে আরেকটা ধরছে, এবং সে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই ঠিক ফলপ্রসূ হচ্ছে না, এফেক্টিভ হচ্ছে না, রেজাল্ট দিচ্ছে না। এটা কেন হয়, বা এই কারণে মানে এরকম যদি হয়, আমি অমাবস্যা বা এই বাস্তু প্রতিকার এটাকে কাজে লাগাতে পারি কি, বা কিভাবে পারি? 100%। নাম্বার 1 হচ্ছে বাড়িতে ঢোকার পরে কোনো না কোনো কারণে, যদি নতুন বাড়িতে হয়, ঢোকার পরে যদি কোনো না কোনো কারণে সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা কি দেখি যে কিছু না কিছু হয়তো প্রবলেম আছে, ডাকলাম কাউকে, শান্তি সস্তায়ন করালাম, তারপরে ভাবলাম যে না এখান থেকে আমরা রিলিফ পেতে পারি। না, একদমই না। শান্তি সস্তায়ন করলে হয়তো সাময়িক মানসিক দিক থেকে একটুখানি রিলিফ পেতে পারেন, কিন্তু দেখবেন ঠিক 3 রাত্রি যাওয়ার পরেই না আবার জিনিসগুলো ব্যাক করছে, কোথাও না কোথাও এনার্জি ডাউন হচ্ছে, বা কোথাও ইনকামের জায়গাটা খুব ডাউন হয়ে গেছে, যেগুলো দেবাশিস দা বললো আলটিমেটলি। তো আমার মনে হয় যদি এরকম প্রবলেম পান, অবশ্যই মানে দশমহাবিদ্যার যে চৌকি আছে সেটাকে বাড়িতে আগে স্থাপন করুন, এবং ষোড়শোপচারে শোধন হবে, পুজো হবে, সংকল্প হবে, হওয়ার পরে রাখুন। এবং আমি যেটা বললাম, স্টেপ বাই স্টেপ মান্থ ওয়াইজ আপনি দেখতে থাকুন প্রোগ্রেস আসে কি না। আসতে বাধ্য, কারণ এগুলো যখনই অমাবস্যার সময় হয়, এর যোগটা আলাদা, এর তিথিটা আলাদা, এবং আমার মনে হয় এর যে পাওনাটা না আমাদের লাইফে, এটাও আলাদা। শুধুমাত্র একটু আদর, একটু যত্ন, এই জিনিসটার দরকার থাকে, কারণ আমরা প্রত্যেকেই রেসপেক্ট চাই। আমরা চাই আমাদের সাথে প্রত্যেকে ভালো করে কথা বলুক এবং ভদ্রভাবে ব্যবহার করুক। তো ঠিক তেমনি ভগবানও আমাদের কাছ থেকে বলে যে আরে অ্যাটলিস্ট পৃথিবীতে পাঠিয়েছি, কি সব কিছু করার মাঝখানে আমাকেও তো একটু ডাক। মানে শ্রেষ্ঠ জীব হিসাবে আমি পাঠিয়েছি, মানে শ্রেষ্ঠ জীব হিসাবে আপনি পৃথিবীতে এসছেন, কিন্তু আপনাকে কেউ যদি একটা সামান্য গিফট দেয়, বা আপনার পছন্দের গিফট যদি হয়, তাহলে আপনি কতবার তাকে থ্যাংক ইউ বলেন, কতবার তার কাছে নিচ্ছ না, কি সুন্দর কি সুন্দর, খুব ভালো খুব ভালো, হ্যাঁ তুই খুব ভালো করেছিস। কিন্তু যে আমাদের পৃথিবীতে শ্রেষ্ঠ জীব করে পাঠালো, যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী করে আমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করলো, আমরা জানি না যে কত জন্মের পর মানুষ একবার মানব জন্ম পেল, আমরা তার প্রতি গ্র্যাটিটিউড জানাতে ভুলে যাই, তার উপরে আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। হ্যাঁ, একদম। ভগবান যখন পাঠান না আমাদেরকে, তখন স্টেপ বাই স্টেপ আমরাও বলি যে প্রভু তোমার কাছে রয়েছি, ভালোই তো রয়েছি, খারাপ কোথায়। তো প্রভু তো প্রতিটা জায়গায় একটা মাধ্যম দিয়ে পাঠান, তো মাধ্যমটা মা। এবং যদি আমি দেখি যে আমি কতগুলো কোষের মধ্যে লড়াই করে গিয়ে একটা জায়গা থেকে এসে সেই জায়গাটাতে পৌঁছালাম। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি আসার আগেই মায়ের পক্ষে দুগ্ধ দিয়ে দেওয়া, মানে দুধ দিয়ে দেওয়া, সেই জায়গাটা থেকে আমার মানে সন্তান খাবে কি। সেকেন্ড হচ্ছে পৃথিবীতে আসার পরে রিলেটিভ, তো ভালো রিলেশান, প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ জায়গা তৈরি করে দেওয়া। এবং প্রভুর শেষ কথা হচ্ছে যে আমি যতটাই যন্ত্রণা থেকে ওই 9 মাসের মধ্যে দিয়েছি না কেন, জলের মধ্যে থেকেছি, সমস্ত কিছু করেছি, তার থেকেও অনেক বেশি সুখ আগামী দিন দিতে চলেছি। তো দেওয়ার পরে যখন কোনো কারণে তোর প্রবলেম হবে, তুই আমাকে ডাকবি, আমি তো অবশ্যই আছি। আমরা সবসময় তাকে হয়তো উপলব্ধি করতে পারি মন থেকে, কিন্তু যখনই কোথাও বিপদে পড়ি মনে হয় যে প্রভু ছেড়ে চলে গেছেন আমাদেরকে। একদমই না, প্রভু কখনোই ছাড়েননি। প্রভু তখন নিজে আমাদেরকে কোলে বসিয়ে নেন, এবং কোথাও যেন বাইরের থেকে একটু হাওয়া এসে আমাদের গায়ে না লাগে। আমি সবসময় এই কথাটা বলি। আমার মনে হয় যে আমার
কি বলবো, এই জিনিসটার উপর ফিলিংস একদম আলাদা, বা ভক্তি বা বিশ্বাসটা একদম আলাদা। যারা যারা বিশ্বাস করেন তারা তারা হয়তো একমত অবশ্যই হবেন যে নিজেকে কোথাও না কোথাও তার কাছে সমর্পণ করে দাও। দুর্যোধন তো কন্টিনিউয়াসলি ছলনা করেছিল, আর একজন মানে ছলনার থেকে ঠিক উল্টো দিকে সরলতার সাথে জায়গাটাতে বসেছিল, সে ছিল অর্জুন। একজন ধর্মের পথে বসেছিলেন, তিনি ছিলেন যুধিষ্ঠির। এদের হারাবে এটা কি? যখন 18 দিনের কুরুক্ষেত্র হলো, হাজার চেষ্টা করলো, দুর্যোধনের ক্ষমতা ছিল না কোনো কারণে অর্জুনের সরলতাটাকে অ্যাটলিস্ট হারানো। মানে এই জন্যই যুদ্ধের নামটাই ছিল ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ নামটাই হয়েছে একদম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যখন সূর্য অস্ত্র প্রায় হয়ে গেছে, যখন কেউ দেখতে পায়নি, তখন শকুনি যখন চিৎকার করে উঠে বলল, মাধব আপনার এটা কি ছলনা, আপনি আপনার সুদর্শন চক্র দিয়ে কেন সূর্যটাকে অর্ধেক ঢেকে রেখে দিয়েছেন? তো ঠিক সেই সময় অর্জুন তার আগের মুহূর্তে একটাই কথা বললো, মাধব যদি জয় হয় সেটা তোমারই দ্বারা প্রাপ্তি হবে, এবং যদি আমার হার হয় এটা নিশ্চয়ই তোমার রচনা আছে। তো আমি দুটোকেই অ্যাকসেপ্ট করছি, আমি দুটোকেই মেনে নিচ্ছি। তো কৃষ্ণ তখন মুখে কিছু বলেনি, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই আলটিমেটলি আমার মনে হয় পাণ্ডবদের অনেক বেশি না ভালোবাসতেন শকুনি। আমার এটা নিজের থেকে মনে হয়, যে কারণ হচ্ছে উনি প্রতিটা মুহূর্তে যে জায়গাগুলোতে ব্লকেজ ছিল না, সেই জায়গাগুলো কিন্তু নিজে হাতে খুলে দিয়েছেন। কারণ সুদর্শন চক্রটা কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিলেন উনি একমাত্র। উনি বলেন যে মাধব আপনার সুদর্শন চক্র দিয়ে কেন টাকা আছে। তো প্রতিটা জায়গায় যেই যত বড় শত্রু থাকুক না কেন, কোথাও না কোথাও তারও কিছু কি বলবো দুর্বলতা থাকে অন্যের প্রতি। তো সেই জায়গাটাকে ভগবানের নাম করলে পরে দেখবেন অটোমেটিক্যালি প্রতিটা মানুষের দুর্বলতা হয়তো আপনি হয়ে যেতে পারেন। দৃষ্টি স্বচ্ছ হবে। এই ধরনের আপনি যদি মাইন্ড কনসালটেশন চান তাহলে অবশ্যই আসতে পারেন, যোগাযোগ করতে পারেন আপনার জ্যোতিষীয় বিচারের জন্য, আপনার রেমেডির জন্য শ্রীদেবের সঙ্গে। আমরা আসলে এই মানে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে শুধুমাত্র রেমিডিয়াল প্রসিজিয়ারের কথা বলি না, সার্বিকভাবে আজকে যেমন বাস্তুর একটা বড় জায়গা উঠে আসলো, আজকে যেমন অমাবস্যা পুজো অর্চনার একটা বড় কথা উঠে আসলো, এগুলোও কিন্তু একটা সার্বিক উন্নতির ক্ষেত্রে আপনাকে সাহায্য করে, শুধুমাত্র রেমেডি নয়। দেখুন বুকিং নাম্বার টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে 9051607602। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন বুক করবার জন্য। দ্বিতীয়ত নাম্বার দেখুন 9339512386, এই নাম্বারও রয়েছে টিভি স্ক্রিনে দেওয়া, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন শ্রীদেবের সান্নিধ্যের জন্য। যদি মনে হয় যে কোনো প্রতিকারের জন্য উনি ঠিক, আপনার যদি মনে হয়, এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কোনো এরকম ব্যাপার নেই যে আপনাকে আজকেই আমি আসতে বলছি, তা নয়। যদি আপনি সিদ্ধান্ত নেন যে একদম সঠিকভাবে ষোড়শোপচারে আমি পুজো করতে চাই, আমি অমাবস্যাতে আমি একেবারে তারাপীঠে উপস্থিত থাকতে চাই এবং সেখানে মহাযজ্ঞে অংশগ্রহণ করতে চাই, যদি আপনার মনে হয় যে গৃহপ্রবেশের ক্ষেত্রে আমি এই ধরনের বাস্তু প্রতিস্থাপন করতে চাই এবং সঠিকভাবে কাজ করবার প্রচুর লোক আছে, কিন্তু সঠিকভাবে নিয়ম মেনে করতে চাই। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগে যে আহুতি দেওয়ার ক্ষেত্রে কখনোই শ্রীদেব বলে না যে এত লাগবে, এই টাকা লাগবে, সেই টাকা লাগবে। আহুতি হচ্ছে মনকে আপনি উজাড় করে দিচ্ছেন, তার মধ্যে উনি টাকা নিয়ে কি করবেন? আপনি যা দেবেন ঈশ্বরকে দেবেন একদম। এবং আহুতি দেওয়ার জন্য যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে সেটাও আপনাকে আমি আনতে বলি না। হ্যাঁ, আমরা চিন্তা করা যায় এটা। হ্যাঁ, আমি বলি আপনার যদি মন চাই আপনি অবশ্যই আসবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে অবশ্যই দেখাই যারা যারা আহুতি দেয়, আপনারা দেখতে পারেন যে কি করে কি হয়, কত মানুষ গিয়ে আহুতি দিচ্ছেন। শুধু তাই নয়, এবং সম্পূর্ণ বিনা পয়সা, সম্পূর্ণ। এবং আমি শুধু বলি আহুতি দেওয়ার জন্য পুরোহিত মশাই তো কিছু করেন, তার তো একটা দক্ষিণা উচিত। আপনার মন যেটা চাইবে, মানে ওই ক্ষেত্রে আমার পুরোহিত মশাই কখনো আপনাকে বলবে না, চাইবে না, এটা ভাবার বাইরে একদম। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি ভাবনার বাইরে। তো কাজে একজন ভালো মানুষের মানে আমি কি বলবো, ভালো মানুষের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাই সপ্তাহে 5টা দিন আর কি, এটা আমাদের কাছেও একটা খুব বড় প্রাপ্তি। এবার পরবর্তী বিষয়টা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি মনে করেন যে জীবনকে সঠিক পথে চালিয়ে যায়, তবে একটা কথা আমি আজকের অনুষ্ঠানে বলে রাখি যে আধ্যাত্মিকতা ঈশ্বর সম্পর্কে খুব নেগেটিভ মানসিকতা তারা আমার মনে হয় না আসাটাই বেটার। হ্যাঁ, কারণ শ্রীদেবের এই শুরু হয় হচ্ছে অনেকটা এখান থেকে যে আপনি নিজেকে পুরোপুরি আগে উৎসর্গ করে দিন। ভক্তি এমন একটা জিনিস যেখানে উৎসর্গের জায়গাটা রয়েছে, আগে মোক্ষটা দেখুন, আগে সেটা দেখুন, তাহলেই আপনি লক্ষ্য খুঁজে পাবেন। মোক্ষ থেকেই লক্ষ্যের রাস্তা তৈরি হয়। আজকে এখানে শেষ করব, হাতে আর একদম সময় নেই শ্রীদেব। আমাদের আবার আগামীকাল সকালবেলা সেম টাইমে মানে 10:30 দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার। নমস্কার সবাইকে।